চন্দ্রিমা শীতকালে বিয়ে করে নতুন নতুন শ্বশুর বাড়িতে আসে আর বিয়ের পরের দিন থেকেই শাশুড়ি মা রান্নাবান্না এবং সংসারের সমস্ত দায়িত্ব নতুন বৌমার উপর চাপিয়ে দেয়, যার ফলে চন্দ্রিমা প্রথম দিন রান্নাঘরে গিয়ে সবার জন্য পায়েস রান্না করবে বলে ঠিক করে। কিন্তু সে পায়েস রান্না করতে যাওয়ার আগেই প্রচন্ড পরিমাণে হাঁচি দিতে শুরু করে। আজকে আমি বাড়ির সবাইকে আমার হাতের স্পেশাল পায়েস রান্না করে খাওয়াবো। হাঁচি হাঁচি। উফ বাবা গো, ভীষণ ঠান্ডা লেগে গেছে। আগে দুধটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই, তারপর ড্রাই ফ্রুটস গুলো কেটে নেব। এই বলে চন্দ্রিমা এক বড় হাঁড়িতে দুধ চাপিয়ে দেয়, কিন্তু আবার তার প্রচন্ড পরিমাণে হাঁচি শুরু হয়। না, আগে নাকটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নাকে খুব সর্দি জমে আছে। ভালো করে নাকটা আগে ঝেড়ে পরিষ্কার করি, তারপর কাজু কিশমিশ গুলো কেটে নেব। এই বলে চন্দ্রিমা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক পরিষ্কার করতে শুরু করে। ঠিক এমন সময় তার শাশুড়ি মা মাধবী দেবী রান্নাঘরে আসে আর নতুন বৌমাকে রান্নাঘরে দাঁড়িয়ে নাকের সর্দি পরিষ্কার করতে দেখে তার প্রচন্ড পরিমাণে রাগ হয়। শুধু তাই নয়, মাধবী দেবী কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাই চন্দ্রিমা সর্দি পরিষ্কার করার পর হাত না ধুয়ে ড্রাই ফ্রুটস কাটতে শুরু করেছে। আর যা দেখে মাধবী দেবীর প্রচন্ড পরিমাণে ঘৃণা পায় আর তার ভীষণ পরিমাণে গা গোলাতে শুরু করে। বৌমা, কি করছো এটা? তুমি এতটা নোংরা! ছি! শ্বশুর বাড়িতে আজকে তুমি প্রথম দিন রান্নাঘরে ঢুকলে আর রান্নাঘরে ঢুকেই তুমি এরকম নোংরামি শুরু করেছো। ছি 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 ছি, কি দেখলাম আমি! তুমি ডান হাত দিয়ে নাকে সর্দি পরিষ্কার করলে আর সেই হাতটা সাবান জলে না ধুয়েই ড্রাই ফ্রুটস গুলো কাটতে শুরু করে দিয়েছো। ছি ছি ছি, তুমি এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো? আরে মা, আপনি এরকম করছেন কেন? আমি তো সামান্য সর্দি মুছেছি, আপনি এমন করছেন যেন আমি পটি পরিষ্কার করে এলাম। আপনার কি সর্দি হয় না বুঝি? নাকি আপনার সর্দি হলে আপনি ম্যাথরের কাছে সর্দি পরিষ্কার করাতে যান? সামান্য একটা জিনিস নিয়ে আপনি এত বাড়াবাড়ি করছেন কেন? ইস, তোমার তো দেখছি লজ্জা বলতে কিছুই নেই। বাড়ির নতুন বউ হয়ে তুমি ফটর ফটর করে কি আজে বাজে কথা বলছো। আমার সর্দি হয় না সেটা আমি বলছি না, কিন্তু আমাদের সর্দি হলে সর্দি পরিষ্কার করার পর আমরা অবশ্যই সাবান দিয়ে হাত ধুই, তারপর অন্য কাজ করি। বিশেষ করে রান্না বান্না করার সময় হাত অবশ্যই পরিষ্কার রাখা দরকার। কিন্তু মা, আমার তো ভীষণ সর্দি হয়েছে, আপনি দেখুন না, নাক দিয়ে যেন আমার বন্যা বইছে। এবার আমি যদি বারবার নাক পরিষ্কার করে বারবার হাত ধুই তাহলে আমাকে আর রান্না বান্না করতে হবে না। তাছাড়া আমি যদি বারবার সাবান দিয়ে হাত ধুই তাহলে তো আমার আরো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, এই নিন, এই রুমালটা আপনি ধরুন। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নাকে সর্দি মুছে দেবেন, তাহলে আমি বেশ আরাম করে পায়েসটা রান্না করতে পারবো। এই বলে চন্দ্রিমা তার নাকে সর্দি মোছা রুমাল শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয়, যার ফলে মাধবী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তখনই সেই রুমালটা ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। আর চন্দ্রিমা আবার নিজের মতো করে পায়েস রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমা যখন পায়েস রান্না করা হয়ে যায় তখন সে সবাইকে পায়েস পরিবেশন করে। চন্দ্রিমার স্বামী এবং শ্বশুর মশাই সেই পায়েস খাওয়ার পর প্রশংসা করলেও মাধবী দেবী কিছুতেই পায়েস খেতে চায় না। মা, আপনি পায়েস খাচ্ছেন না কেন বলুন তো? আজকে আমি প্রথমবার আপনাদের জন্য মিষ্টি খাবার রান্না করলাম আর আপনি আমার হাতের পায়েস খাবেন না? তা কি করে হয়? খেয়ে দেখুন না, আমি দারুণ পায়েস রান্না করেছি। এত ভালো পায়েস কিন্তু কেউ কখনোই রান্না করতে পারবে না। হ্যাঁ মা, চন্দ্রিমা কিন্তু দারুণ পায়েস রান্না করেছে। তুমিও এত ভালো পায়েস রান্না করতে পারবে না, একবার খেয়ে দেখো, তারপর বুঝতে পারবে। না রে বাবা, আমি কিছুতেই এই পায়েস খেতে পারবো না। আর আমি কেন এই পায়েস খাবো না সেটাও তোদেরকে বলতে পারবো না, কারণ আমি যদি তোদেরকে কিছু বলি তাহলে তোরা যেটুকু পায়েস খেয়েছিস সেটুকু পায়েসও তোরা বমি করে উল্টে ফেলে দিবি। তাই আমাকে জোর করিস না। তোদের যখন এই পায়েস খেতে এতই ভালো লাগছে তাহলে তোরা খা, আমি খাবো না। এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুরে যখন চন্দ্রিমা আবার রুমাল দিয়ে নাক মুছতে মুছতে রান্নাঘরে ঢুকতে যাবি এমন সময় তার শাশুড়ি মা মাধবী দেবী তার বৌমাকে আটকায়। এই যে বৌমা, তুমি এখন রান্নাঘরে ঢুকবে না, খবরদার। তোমার যখন সর্দি কাশি ঠিক হবে তারপরেই তুমি রান্নাঘরে ঢুকবে, কারণ তোমার নাকের জল সর্দি মেশানো খাবার খাওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। তুমি আগে সুস্থ হও, তারপর রান্নাঘরে ঢুকবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি চন্দ্রিমা মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। যাক, আমি তো এটাই চাইছিলাম। আমার শীতকালে বাড়ির কাজকর্ম করতে, বাসন মাজতে, রান্না বান্না করতে মোটেই ভালো লাগে না। সেই জন্য আমি ইচ্ছা করেই তো আমার শাশুড়ি মাকে দেখিয়ে দেখিয়ে নোংরামিগুলো করলাম।
যাতে শীতকালে আমাকে শাশুড়ি মা রান্না বান্না করতে না বলে। যাক, এখন তাহলে কিছুদিনের জন্য আমি রান্না বান্নার হাত থেকে মুক্তি পেলাম। এবার শুধু লেপের মধ্যে ঢুকে আরাম করে ঘুম হবে। এই বলে চন্দ্রিমা নিজের ঘরে চলে যায়। আর যা দেখে মাধবী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। দেখতে দেখতে এভাবেই 4-5 দিন কাটে। আর এরই মধ্যে চন্দ্রিমার সর্দি কাশি ঠিক হয়ে আসে। বৌমা, তোমার তো সর্দি ভালো হয়ে গেছে, কাল থেকে তাহলে তুমিই রান্না বান্না করবে। আজকের দিনটা আমি রান্না করে দিচ্ছি। আসলে আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়েছে, আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে পারবো না। কালকে কিন্তু সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে পড়বি, কেমন? তারপর কি রান্না করতে হবে আমি বলে দেব। এই রে, আমার তো সর্দি কাশি ঠিক হয়ে গেল, এবার তো আমি বিপদে পড়লাম। এই শীতকালে আমাকে সকাল সকাল উঠে তাহলে রান্না বান্না করতে হবে? না না, কালকে আমাকে আবার নতুন কোনো উপায় খুঁজে বের করতেই হবে। এভাবেই চন্দ্রিমা মনে মনে চিন্তা ভাবনা করতে থাকে যে কিভাবে সে আবার রান্না বান্নার হাত থেকে মুক্তি পাবে। দেখতে দেখতে এভাবেই সেই রাতটা কাটে। আর পরের দিন সকালবেলা চন্দ্রিমা বেলা করে ঘুম থেকে ওঠে, যার ফলে মাধবী দেবী প্রচন্ড পরিমাণে রেগে থাকে। আর দেখতে দেখতে প্রায় বেলা 9টা বাজলেই চন্দ্রিমা ব্রাশ করতে করতে রান্নাঘরে ঢোকে। আর যা দেখে মাধবী দেবী একেবারে রেগে বোম হয়ে ওঠে। আসলে মা, আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। শীতকালে যখন আমি মায়ের বাড়িতে থাকতাম তখন আমি বেলা 12টার আগে কখনোই ঘুম থেকে উঠতাম না। আজকে আমি অনেক কষ্ট করে 9টার সময় ঘুম থেকে উঠেছি। আপনারা তো আবার সকাল 8টার সময় ব্রেকফাস্ট করেন, তাই ভাবলাম তাড়াতাড়ি করে আপনাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিই। কি খাবেন বলুন, আমি এখনই রেডি করে দিচ্ছি। ছি, তুমি এত নোংরা কেন বলো তো? তুমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে রান্নাঘরে চলে এলে। তুমি জানো বাড়ির বউদের সকালবেলা উঠে কি করতে হয়? আগে স্নান করে বাসি জামা কাপড় পাল্টে তারপরে রান্নাঘরে ঢুকতে হয়। আর এদিকে তুমি স্নান করা তো দূরের কথা, এখনো মুখ পর্যন্ত ধুতে পারলে না। নির্লজ্জের মতো দাঁত ব্রাশ করতে করতে রান্নাঘরে চলে এলে। আরে কি বলছেন কি মা, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। এত সকালবেলা স্নান করা তো দূরের কথা, আমি মুখ পর্যন্ত ধুতে পারবো না। আমি তো শুধু একটু দাঁত ব্রাশ করছি যাতে আমি কিছু খাবার খেতে পারি। আমার ব্রাশ করা হয়ে গেলে রান্নাঘরের বেসিনেই আমি একটু কুলকুচি করে নেব, ব্যাস। আপাতত আমার মুখ ধোয়া হয়ে যাবে। তারপরে একটু বেলা হলে আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেব। ছি, তুমি কিভাবে এত নোংরামি করতে পারো? রান্নাঘরের বেসিনে বাসন মাজা হয়, সবজি ধোয়া হয়, আর তুমি বলছো রান্নাঘরের বেসিনে তুমি কুলকুচি করবে? চুপচাপ তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও আর ভালো মতো স্নান করে এসে তারপর রান্নাঘরে ঢুকবে। না না, আমি কিছুতেই স্নান করতে পারবো না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। শীতকালে আমি প্রত্যেকদিন স্নান করি না তো। আর আপনার যদি মনে হয় আমি স্নান না করলে আপনি আমাকে রান্না করতে দেবেন না, তাতেও আমার অসুবিধা নেই। কারণ আপনি দেখলেন তো এই শীতের মধ্যে এমনিতেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে, তার উপর সকাল সকাল স্নান করলে আমি একেবারে শেষ হয়ে যাব। তুমি তো দেখছি বড্ড অবাধ্য। আমার পায়ে ব্যথা আর কোমরে ব্যথা না হলে আমি তোমাকে কিছুতেই রান্না করতে দিতাম না। ঠিক আছে, তুমি স্নান করবে না বলছো তাই তো? তুমি অন্তত বাথরুমে যাও, ভালো করে হাত মুখ ধুয়ে বাসি শাড়ি পরিবর্তন করে এসো, তারপরেই আমি তোমাকে রান্না করতে দেব। যাও বলছি। যা, আমি তো ভাবলাম আমি যদি মাকে বলি আমি শীতকালে স্নান করি না তাহলে মা হয়তো আমাকে রান্না করতেই দেবে না, কিন্তু বুড়ি এখন বলছে হাত মুখ ধুয়ে এসে রান্না করতে। এবার কি করব? আজকে মনে হচ্ছে আমাকেই রান্না করতে হবে। এই ভেবে চন্দ্রিমা বাথরুমে চলে যায়। আর সে হাত মুখ ধুয়ে শাড়ি পরিবর্তন করে রান্নাঘরে আসে। আর সে রান্নাঘরে এসেই চা বানাতে শুরু করে। সে একটা গ্যাস ওভেনের উপর চা বসানোর পর বাকি 3টে গ্যাস ওভেন জ্বালিয়ে দেয়। আর যা দেখে মাধবী দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, কি হলো বৌমা, তোমাকে তো এখন শুধু আমি চা বানাতে বললাম, তাহলে তুমি একসঙ্গে 4টে গ্যাস ওভেন ধরালে কেন? বাকিগুলোতে কি করবে তুমি? আসলে মা, আমি ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে এলাম তো, সেই জন্য আমার প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই আমি একসঙ্গে সব গ্যাস ওভেন গুলো ধরিয়ে দিলাম। রান্নাঘরে অনেক ঠান্ডা, কিছুক্ষণের মধ্যেই রান্নাঘর গরম হয়ে যাবে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার ঠান্ডা লাগবে না কেন? তুমি তো গায়ে সোয়েটার চাদর কিছুই দাওনি, শুধুমাত্র একটা পাতলা শাড়ি পরে তুমি রান্নাঘরে রান্না করতে এসেছো, তাহলে তোমার ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে? যাও, তুমি তাড়াতাড়ি সোয়েটার পরে এসো আর এই গ্যাস ওভেন গুলো বন্ধ করে দাও। বেকার বেকার সব গ্যাস ওভেন জ্বালিয়ে গ্যাস শেষ করার কোনো দরকার নেই। আমি ভারী ভারী সোয়েটার পরে চাদর পরে একদম রান্না বান্না করতে পারবো না। সোয়েটার পরে আমি সবজি কাটবো কিভাবে, আর আমি রান্নাই বা করবো কিভাবে? আমি বরং একটু আগুনের তাপে হাত পা ভালো করে সেকে নিই, তাহলে দেখবেন আমার শীত কেটে যাবে। এই বলে চন্দ্রিমা আগুন তাপাতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে রান্নাঘরের সেলফের উপর উঠে দাঁড়ায়।
আর সেলফের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাস ওভেনের আগুনে পা সেঁকতে শুরু করে। আর যা দেখে মাধবী দেবীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। বৌমা, কি শুরু করেছো তুমি বলো তো? তুমি এরকম রান্নাঘরে সেলফের উপর উঠে দাঁড়িয়ে গ্যাস ওভেনের উপর পা দিচ্ছ? তুমি জানো না গ্যাস ওভেনে পা দিলে অমঙ্গল হয়? তোমার মধ্যে এতটুকু জ্ঞান বুদ্ধি নেই? এখনই নিচে নামো বলছি। আপনার তো দেখছি সবকিছুতেই প্রবলেম। শীতকালে ঠান্ডা লাগলে কি করব বলুন? হাত পা ভালো করে সেঁকে নিলে আমার তো শীত কেটে যাবে, তারপর তো আমি ভালো করে রান্না করতে পারবো। তোমাকে নিয়ে আমি ভারী বিপদে পড়েছি। যাও, এখনই তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। তোমাকে রান্না বান্না করতে হবে না, যাও বলছি। এই শুনে চন্দ্রিমা খুবই খুশি হয় আর সে তখনই খুশি মনে নিজের ঘরে চলে যায়, যার ফলে মাধবী দেবীকে সেদিনও বাধ্য হয়ে রান্না বান্না করতে হয়। এভাবেই সময় কাটতে থাকে। আর প্রত্যেক দিনই চন্দ্রিমা রান্নাঘরে গিয়ে ইচ্ছাকৃতভাবে এমন কিছু কুকর্ম করে থাকে, যার ফলে তার শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর বৌমাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়। এভাবেই চন্দ্রিমা প্রত্যেকদিন রান্না করার হাত থেকে রেহাই পায়। কিন্তু একদিন চন্দ্রিমা যখন তার প্রিয় বান্ধবী রুক্মিণীকে ফোন করে, তখন তার শাশুড়ি মা মাধবী দেবী তাদের সব কথা শুনতে পায়। আরে, তুই তো যা যা বলেছিলি আমি সবকিছু অ্যাপ্লাই করে ফেলেছি, এবার নতুন কিছু বল। আমাকে এবার এমন কিছু করতে হবে যাতে আমার শাশুড়ি মা আমাকে একদম পার্মানেন্টলি রান্নাঘরে যেতে বারণ করে দেয়, কারণ প্রত্যেকদিন নাটক করতে আমার আর ভালো লাগে না। তুই এমন কিছু বল যাতে আমি পুরোপুরি রান্নার হাত থেকে রেহাই পাই। তুই তো জানিস শীতকালে আমার বাসন মাজতে আর রান্না করতে একদমই ভালো লাগে না। তুই এক কাজ কর, তুই যখন রান্নাঘরে যাবি আর তোর শাশুড়ি মা তোকে বাসন মাজতে বলবে, তখন তুই বাসন না মেজে টিস্যু পেপার দিয়ে বাসনগুলো মুছে মুছে রেখে দিবি। আর তোর শাশুড়ি মা কিছু বললে তুই বলবি যে শীতকালে জলে হাত দিলে তোর ঠান্ডা লেগে যাবে। তাহলে দেখবি তোর শাশুড়ি মা চটে যাবে। কিংবা তুই রান্নাঘরে জুতো পরে ঢুকে যাবি, বলবি যে তোর পায়ে খুব ঠান্ডা লাগছে, তাই তুই জুতো পরেই রান্না করবি। এগুলো করলেই তোর শাশুড়ি মা তোর উপর রেগে যাবে, তাহলে দেখবি তোকে আর রান্নাঘরে ঢুকতেই দেবে না। এভাবেই চন্দ্রিমা এবং রুক্মিণীর সব কথা মাধবী দেবী শুনতে পায়। আর সৌভাগ্যবশত সেই সময় আনন্দ এবং তার বাবাও সেখানে চলে আসে। আর তারা সবাই চন্দ্রিমাকে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে শুনি প্রচন্ড পরিমাণে রেগে যায়। চন্দ্রিমা, তার মানে তুমি এতদিন ধরে ইচ্ছাকৃতভাবে মাকে বিরক্ত করেছো, তাই তো? যাতে তোমাকে শীতকালে রান্না করতে না হয়। আমি অনেক সহ্য করেছি, আর নয়, তুমি এখনই তোমার বাবার বাড়িতে চলে যাও, তাহলে দেখবে তোমাকে রান্না বান্না করতে হবে না। তোমার মা বাবা তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে। আর মা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য নতুন বৌমা নিয়ে আসবো, কারণ তোমার তো বয়স হয়েছে, আর এই বয়সে তোমার বাড়ির কাজকর্ম করতে, রান্না বান্না করতে কষ্ট হয়, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। এই শুনে চন্দ্রিমা ভয় পেয়ে যায় আর সে ভয়ের চোটে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, আমাকে ক্ষমা করে দাও। তোমরা আমাকে একটাবার সুযোগ দাও, আমি সবাইকে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না করে খাওয়াবো, আর আমি বাড়ির সব কাজ করব। আমাকে তোমরা দয়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। এভাবেই চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করলে সবাই তাকে ক্ষমা করে দেয়। আর সেদিন থেকেই চন্দ্রিমা নিজেকে পরিবর্তিত করে নেয়। সে এখন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না বান্না করে সবাইকে খাওয়ায়, যার ফলে বাড়ির সকলেই খুবই খুশি হয়।